সংস্কার বিচার অ্যাডিকুয়েট অ্যামাউন্ট যদি হয় না, আমরা কেন যেন এটা বুঝি না যে প্রধান উপদেষ্টা যখন এপ্রিলে একটা ডেট ঘোষণা করেন তার কিছুদিন পর উনি আরবিট্রারিলি হঠাৎ করে ফেব্রুয়ারি বলে ফেলতে পারেন না ফর্মালি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কারণ উনি ওই এপ্রিলে ঘোষণা করার ক্ষেত্রে ওই বক্তৃতায় বলেছেন তিনি মনে করেন এপ্রিলের মধ্যে সংস্কার এবং বিচারের একটা উল্লেখযোগ্য অগ্রগতি হবে, সেটার ভিত্তিতে বলছেন। তো খুব স্বাভাবিকভাবেই জনাব তারেক রহমানের সাথে আমরা ধরে নেই যদি একেবারে নিশ্চিত হয়ে যায় যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, আমি মনে করি নিশ্চিত হয়েছে, কিন্তু এটা জয়েন্ট স্টেটমেন্টে এটা এভাবে আসতে পারবে না, কারণ এই শর্তগুলো যেহেতু আছে, প্লাস আদার পলিটিক্যাল পার্টিজ আছে। খেয়াল করুন যথেষ্ট সংশয় রেখে স্টেটমেন্টের পরও কেন শুধু বিএনপির সাথে বসে স্টেটমেন্ট দিল, প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারিয়েছেন, টারিয়েছেন, ওয়াক আউট বহুত কিছু হলো, তাই না, যাওয়া হলো না। সো নির্বাচন ফেব্রুয়ারিতে, এবং আমি এটার কারণটা আরো ক্লিয়ারলি বলে দেই। বিএনপি যে মিটিংয়ের পর যথেষ্ট স্বতঃস্ফূর্তভাবে এটাকে এন্ডোর্স করেছে, তারা এটাকে সফল বলেছে, এটা যদি কিন্তু দিয়ে বলা হতো তাহলে আসলে হতো না। আর আমাদের মনে রাখতে হবে এটা শুধু এখানে না, সারা পৃথিবীতেই টপ লিডার্সরা বিভিন্ন দেশের যখন বসেন তারা একটা ফর্মাল মিটিং করেন, এবং অনেক ক্ষেত্রে সবসময় না এক্সক্লুসিভ মিটিংও করেন, এবং সেখানকার কথাবার্তাগুলো আসলে আমরা মিডিয়ায় ওইভাবে আসা সম্ভব না, আসবে না। সো ওই আলোচনা দুই পক্ষের কাছে এক্সপেকটেশন ছিল, বিএনপি ছিল যেমন, ডক্টর ইউনূসের তার জায়গা থেকে সরকারের পক্ষ থেকেও কিছু চাওয়ার ছিল। অ্যাপারেন্টলি বলছে আওয়ামী লীগের অবর্তমানে এই মুহূর্তে বিএনপির সাথে হিউজ ডিফারেন্স, কিন্তু কাগজে কলমে সেকেন্ড দল। তো জামাতকে তো প্রধান উপদেষ্টা লাস্ট যে বৈঠক করলেন তার পদত্যাগের যখন গুঞ্জন হচ্ছে, জামাতের সাথে তো একা বৈঠক করেছে, একা। তো উনি তো ওই সুবিধা নিলেন। তখন কি নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, অখুশিও কোনো স্টেটমেন্ট করে না, আর যারা একটু ছোট বলছে আমরা যাদেরকে, তারা কি বলছে সিপিবি, বাসদ, তারা কি বলছে জামাতের সাথে একা বসে প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারিয়েছেন? বলছে না। তার মানে জামাত তার সাইজের সুবিধা কিন্তু নিচ্ছে, যখনই সমস্যা দেখছে তখন আবার উল্টো কথা বলছে আমি তো সমান ছিলাম। যদি সাইজের সুবিধা জামাত নেয়, এমনকি এটাও খুব জরুরি, ঐক্যমত্য কমিশনে সেদিন একটা ছোট মানে সংখ্যায় ছোট দলের নেতাকে কিন্তু বলে ফেলেছে আপনি কতজন মানুষকে রিপ্রেজেন্ট করেন, জামাতের একজন নেতা, এটা মিডিয়ায় এসছে। তাই যদি হয়ে থাকে তাহলে বিএনপি কতজনকে রিপ্রেজেন্ট করে আর জামাত কতজনকে করে? সুতরাং বাংলাদেশের নির্বাচনের যে সিদ্ধান্ত সেটা বিএনপির সাথে কথা বলেই হবে, সোজা সাপটা কথা, এর মধ্যে কোনো কনফিউশনের কিছু নাই। তো এই যে আপনি বললেন যে জামাতের এক নেতা কতজনকে রিপ্রেজেন্ট করে, না জামাত আরেকজনকে বলছে যে আপনি কতজনকে রিপ্রেজেন্ট করেন। ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দিনের বৈঠকে এই দফায়, দ্বিতীয় দফায়, প্রথম দিন তো জামাত বৈঠক বর্জন করেছে, হ্যাঁ, কিন্তু দ্বিতীয় দিন তারা অংশ নিয়ে একজন নেতাকে বলেছেন এটা তো শিষ্টাচার একেবারেই না। ওনারা যেভাবে বললেন, যা বললেন, ওই যে শুরুতেই বললাম আপনি একটা প্রিভিলেজ নেবেন, আপনি আবার আরেকজনকে ছোট বলছেন যে আপনি কতজনকে রিপ্রেজেন্ট করেন। ইয়াস, এটা ভুল, এটা এভাবে পাবলিকলি এই কথা খুবই অন্যায়। কিন্তু মানে একটা দলের ক্ষেত্রে, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যে ওজনে বেশি, সংখ্যায় বেশি, তার সাথেই হবে। বাংলাদেশে যখন নির্বাচন নিয়ে আগে ক্রাইসিস হয়েছে, বিদেশ থেকে যে দূত আসতো, বসতো কার সাথে? আওয়ামী লীগ আর বিএনপির সাথে, দুজনকে নেওয়ার চেষ্টা করতো, কারণ ওই দুইটাই আমাদের মূল ফোর্স ছিল, তাই তো? সবার সাথে নিবন্ধিত দল 50টা, এখন মিটিং করে দুইটা দল, হ্যাঁ, তো 140টা ছিল, তো এখন কি সব নিবন্ধিত দলের সাথে বসবেন, সবার সাথে আলাদা আলাদা বসবেন? না, এটা মেনে নিতে হবে। তো আপনি সুবিধাটা নিচ্ছেন, কিন্তু আপনি আসলে একটা প্রশ্ন তৈরি করছেন। আসলে জামাতকে নিয়ে আমার একটা ইন্টারপ্রিটেশন আছে, জামায়াত তার রাজনীতিটা ঠিক করতে পারছেন না। দেখবেন 5 আগস্টের পর তারা একবার এক এক কথা বলছে। তারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলাও পছন্দ করি না, শফিক সাহেব বলেছেন, এমন আলাপও করেছেন। হয়েছে কি, জামাতের গুরুত্ব কেন ছিল আগে? জামাতের গুরুত্ব ছিল যখন বিএনপি আওয়ামী লীগের মতো বিরাট শক্তিশালী দুইটা দল নির্বাচন করে, জামাতের সাথে যদি জোট করা যায়, তার যে প্রতি সিটে কয়েকটা জায়গায় জেতার মতো আছে, আর বাকি জায়গাগুলোতে 20, 25, 30 হাজার ভোট আছে, এটা যোগ করলে একটা দল সুবিধা পেতে পারে। সো এটা দিয়ে জোটে যেত। এখন আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির আর ওই ভোটগুলোর দরকার নেই, এখন তাকে আলাদাভাবে নির্বাচন করতে হবে। এবং আমি বিশ্বাস করি যে আমার যে হাইপ মনে করছিল যে আমরা অনেক কিছু হয়ে গেছে, এই নির্বাচনে আমরা দেখতে যাচ্ছি জামাত আসলে কোন জায়গায়। সো এটা তাদের মধ্যে একটা ইনসিকিউরিটি তৈরি করেছে, এবং সত্যিকার অর্থে বিএনপির এখন তো আর জামাতের প্রয়োজন নাই, বরং এটা আমি একদম দ্ব্যর্থহীনভাবে আজকে বলতে পারি, বিএনপি জামায়াতকে নিয়ে 2001-এ কিছু হয়তো পজিটিভ রেজাল্ট পেয়েছে, কিন্তু এরপর তাকে সাথে রাখা জামাতের যে স্বাধীনতা যুদ্ধের যে স্টিগমা এবং তার যে ইসলামিস্ট অ্যাটিটিউড, সেটার কারণে যে সন্ত্রাসের বিরুদ্ধে যে যুদ্ধ, এসব নানান বয়ান ইন্ডিয়া এবং ওয়েস্টের লোকজন, আমেরিকার লোকজন কিন্তু আওয়ামী লীগ এস্টাবলিশ করতে পেরেছে যে বিএনপিকে হাসিনা সমস্যা করতেছে, করুক, কিন্তু বিএনপির সাথে ওরা আছে, ওরা ক্ষমতায় আসলে দেশে কিন্তু সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ হবে, সো হাসিনাকে ডিস্টার্ব করো না।
সো জামাতকে সাথে রাখার বিরাট মাসুল বিএনপি দিয়েছে, আমি ধারণা করি বা আশা করি বিএনপি আর রাখবে না। জামাত এটা বুঝতে পারছে এবং তারা এখন নার্ভাস, ফলে তারা কি করবে না করবে সেটা ঠিক করতে পারছে না। নাম্বার 2, যেটা আরও জরুরি, ইলেকশন হওয়ার সাথে সাথেই না জামাতের এখনও যে পজিশন আছে এই সরকারের উপরে কিন্তু বিএনপিরও খানিকটা প্রভাব আছে বিভিন্ন জায়গায়, জামাত এবং এনসিপির অনেক বেশি আছে। যেদিন সরকার তৈরি হবে বিএনপির সরকার আসবে, এটা মোটামুটি শতভাগ নিশ্চিত। এনাদের যে প্রভাব আছে বিভিন্ন বদলি, ওই ভিসি ঠিক করা, স্বাস্থ্যের ট্রান্সফার করা, ডিসি পাল্টাবো, এই ক্ষমতাগুলো চলে যাবে। আমি সমস্যা দেখি না, আসলে ওনারা রাজনীতি করছেন। রাজনীতির মাঠে আমি এখানে আমাদের একজন খুবই ভেটারান রাজনীতিবিদ আছেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সারা পৃথিবীতে এটা বাংলাদেশ শুধু না, পলিটিশিয়ানরা যা বলেন সবসময় সব কথা যে শতভাগ মিন করে বলেন তা না। কারণ রাজনীতির মাঠ কিন্তু ভিন্ন জিনিস, রাজনীতির মাঠে নানান পারসেপশন আছে, রাজনীতিতে পারসেপশন তৈরি করতে হয়। যেমন ধরুন জামায়াত আর এনসিপির গায়ে তো সরকারের একটু গন্ধ লেগে আছে, বিশেষ করে এনসিপি তো কিংস পার্টি বলে। এখন তারা চেষ্টা করবে সরকারকে একটু সমালোচনা করে গা থেকে কিংস পার্টির তকমাটা একটু সরানোর চেষ্টা করা, সেটা তারা করার চেষ্টা করছেন। তারা আরেক দলের সাথে বিরোধিতা, আমি বিএনপি চাইতে আলাদা, আমি তার সাথে যেহেতু ফাইট করতে যাব, সেটা দেখানোর চেষ্টা করা, সেগুলো তারা দেখাবেন। তারা বিরাট শক্তিশালী দল হয়ে উঠছেন, তাদের দাবি দেওয়া আছে, তাদের যেসব যে সংস্কার বা বিচারের কথা বলছেন সেগুলো দিয়ে মানুষের সাথে কানেক্ট করার চেষ্টা করবেন, এগুলো করছেন। কিন্তু নির্বাচন নিয়ে যে একদম সংশয় নেই আমি আবার তা মনে করি না। আমি ওই যে মাঝখানে ফারুক ভাইকে একটু বলছিলাম, নির্বাচন কমিশনের ব্যাপারে অনাস্থা জানানো হচ্ছে এবং এনসিপি অনেক বেশি বলছে, জামায়াতও বলেছে। তার মানে যদি এমন হয় এই নির্বাচন, ওই অনুষ্ঠানে তারা বক্তব্য দিয়েছে, যদি এমন হয় নির্বাচনের শিডিউল তো নির্বাচন কমিশন ঘোষণা করবে, তারপর যদি তারা মাঠে নেমে আসে এটা বলে যে আমরা এই নির্বাচন কমিশন তো মানি না, এর শিডিউল আমি কেন গ্রহণ করব, আগে বলে রাখছে। এটা কিন্তু প্ল্যান করা হচ্ছে, যেদিন থেকে প্ল্যান করছে আমি সেদিন থেকে বলছি এই কথা, অনেকবার বলেছি, কারণ এটা আমাদের একটা বড় সংকট, আমাদের কেয়ারফুল থাকতে হবে। আরেকটা স্টেপ তারা নিতে পারে, আমি একটু আগে ভাগে বলে রাখি, আমি আগেও বলেছি আবারও বলি, খেয়াল করবেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার একটা প্ল্যান সামনে আসবে। জিএম কাদের সাহেবের বাড়ি ভাঙা হয়েছে, এনসিপি জনাব হাসনাত আবদুল্লাহ গেছেন, সেখানে মিলিটারির সাথে তার কিন্তু কিছু কথা টক হয়েছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার চেষ্টা কেন হবে জানেন? দেখেন আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টিও যদি নিষিদ্ধ হয়, এরপর যদি জামায়াত এবং জাতীয় পার্টি এনসিপি বলে আমরা নির্বাচনে যাব না, বিএনপি কিন্তু একটা বিপদে পড়বে, কার সাথে নির্বাচন হবে? সো এরকম নানান প্লট সামনে আছে বলে আমি মনে করি। এবং খেয়াল করবেন জাতীয় পার্টি নিয়ে কথা হচ্ছে এবং আমি খুব ধারণা করি তারা আওয়ামী লীগের মতো করে রাস্তায় নামবেন জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার জন্য অচিরেই। তো সেই ক্ষেত্রে কি নির্বাচন নিয়ে আবার নতুন কোন অনিশ্চয়তা? আমি একটা কথা শুরু থেকে বলছি, আমাদের প্রধান উপদেষ্টা যদি আন্তরিকভাবে চান, সরকারের ভেতরে সরকারের বাইরে কিছু লোকজন আছে, দলের বাইরেও ব্যক্তি আছেন পাওয়ারফুল, আমরা জানি এদেরকে, আমরা চিনি, তারা অনেক কিছু করতে পারেন। এই আনন্দ এই মজাটা থাকবে না তো যদি একটা নির্বাচন হয়। মানে খেয়াল করুন, ক্ষমতায় গিয়ে কেউ যদি বলেন যারা ক্ষমতায় যান ক্ষমতার অপব্যবহার করেন ওটা করেন, তারপরও না ক্ষমতায় যাওয়ার জন্য অকল্পনীয় পরিশ্রম করতে হয়। আমি ভাই সামনেই বলি, আমাদের সামনে এটা একটা বিরাট সিম্বল হয়ে গিয়েছিল না, ওনার উপরে সেই বিভৎস 2 পুলিশ অফিসার হারুন আর বিপ্লব কি করেছে। ক্ষমতায় যেতে চাওয়াটাও তো সোজা না, এবং এই পুরো সময়টাতে, এই গত শেখ হাসিনার সময়তে পুরো সময়টা যে গেল তার মধ্যে বিএনপি কি ফাইট করেছে। তো কিছু মানুষ তো এসব কিছু করা ছাড়াই ক্ষমতা পেয়ে গেছে এবং তাদের হাতে এই ক্ষমতা প্র্যাকটিস করার সুযোগ তৈরি হয়েছে। তারা কোনো না কোনো একটা কেওস করার চেষ্টা করবেন বলে আমি মনে করি, এবং এই সময়টাতে আমাদের গণতান্ত্রিক ট্রানজিশনের সময় জনগণকে সতর্ক থাকা দরকার এবং পলিটিক্যাল পার্টি বিশেষ করে বিএনপিরও এই সতর্কতা লাগবে। এখানে যোগ করে রাখি, নির্বাচন হয়ে সরকার গঠন বিএনপি করবে আমি ধারণা করি, এবং এসেই যে সব কিছু খুব সুন্দর চলবে তা না, তখন আমরা বরং বিএনপি সমালোচনা করব। কিন্তু এই যে নির্বাচনকে ম্যানিপুলেট করব, আগে থেকে বলা বিএনপি এসে কি করবে, সে তো এইটা এখনই করছে, সেও তো ভালো শাসন দিবে না, এসব বলে নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করার কিন্তু একটা চেষ্টা আছে, অনাস্থা তৈরির চেষ্টা আছে, এটার বিরুদ্ধে ফাইট করতে হবে।